ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা করতে সত্যিই খুব বেদনাদায়ক একটা বিষয়। সে বিষয়টা হচ্ছে চিরতরে স্বপ্ন খুন প্রাথমিক শিক্ষা পর্ষদের। হ্যাঁ, ঠিক বলছি, দেখাবো গোটা প্রমাণ দিয়ে। অমানবিক মানসিক যন্ত্রণা দিয়ে যোগ্য মেধাসম্পন্ন বঞ্চিতদের পথে বসালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। শেষ হয়ে গেছে স্বপ্ন, আর কোনো কিছু বাকি নেই, তারা শেষ। দেখাবো আপনাদের, কিন্তু লড়াইটা জারি আছে, সাথে আছি আমরাও। তো চলুন গোটা বিষয় কি আছে দেখে নিই। প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বেশ কিছু প্রার্থী 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাস সব থেকে বড় নিয়োগ, 42,949, সেখানে তারা অংশগ্রহণ করেন এবং তারা বিফল হন, তারা সফলতা পান না। তো পরবর্তী ক্ষেত্রে তার আরেকটি রিক্রুটমেন্ট হয় 2014 টেট থেকে 2020 সালে। সেখানে তারা প্রত্যেকেই ওভারএজ, অর্থাৎ তাদের বয়স অতিক্রম করে গেছে। চিরতরের স্বপ্নটাকে শেষ হয়ে গেছে, তারা আর বসতে পারলেন না 2020 সালে 2014 টেটে হওয়া দ্বিতীয় নিয়োগ প্রক্রিয়ায়। কারণ তাদের বয়স আর নেই, প্রাথমিক শিক্ষকতার স্বপ্ন শেষ হয়ে গেছে চিরতরে। যে ছোট্ট বাসনা মনের মধ্যে ছিল, ছোট্ট ছোট্ট শিশুদের একদম শিশু অবস্থা থেকে একদম আস্তে আস্তে বিকশিত করে তাদের জীবনটাকে ভরিয়ে দেবেন, যতটুকু জ্ঞান সেই সমস্ত প্রার্থীদের মধ্যে আছে সেগুলো বিকশিত করবেন, একটা মানুষ তৈরি করার কারিগর হবেন, বিদ্যালয়ের সাথে যুক্ত হবেন। কিন্তু সেই স্বপ্ন চিরতরে মুছে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেন না, তাদের বয়স হয়নি। পরবর্তী রিক্রুটমেন্টে তাদের বয়স পেরিয়ে গেছে, সব মেনে নিলাম, দুটো কথাও লেখা আছে। প্রথম রিক্রুটমেন্টের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40, সেটা হচ্ছে 1 জানুয়ারি, যে সময় নোটিফিকেশান 2016 সালে বেরিয়েছিল তখন, সেখানে তার এলিজিবল। বাট দ্বিতীয়টায় 2020 1 জানুয়ারি থেকে, সেটা বোর্ডের একটা রিপোর্টে দিয়েছেন। এবার আপনাদের একটা বিষয় দেখাই। তো এই তারা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা না বিভিন্ন কোর্টে, 06 মানে মালদা, 07 মানে মুর্শিদাবাদ, একাধিক প্রার্থী জেনারেল সিস্টেম সবাই মিলেমিশে যারা ওভারএজ তারা মামলা করেছিলেন। এবার না কিছু করতে কেউটা বেরিয়ে এসছে এখানে কী করে। এই যে 14 জন পিটিশনার যারা মামলাটা করেছেন, এগুলো লেখা আছে ব্রেকআপ অফ দ্য টোটাল স্কোর 2014 টেট, 14 রেট পিটিশনার যারা 2016 সালে 42,949 বসেছিলেন। তো এই ক্ষেত্রে দেখুন, এই লাল ডট দেওয়া মার্কগুলো একটু করে নেবেন। 06 একজনই আছেন। তো ওই অংশটা যখন আমরা অ্যানালাইসিস করছি তখন একটা মারাত্মক জিনিস আমাদের সামনে চলে এসছে। সেই মামলাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা কোর্টের অর্ডারে তাদের নাম্বার জানায়। এবার 06 কোর্টে দেখতে পাচ্ছেন 17.459, তারপরে আরও আছে 07 কোর্টে বাংলা মিডিয়াম ওবিসি এ প্রার্থী নাম্বার 18.390। এরকম কিছু কিছু মার্ক করা আছে। 17.308 12 কোর্টে একজন আছে সম্ভবত, 11 কোর্টে আছে। তারপরে আপনার 17 কোর্টে বাংলা মিডিয়াম ওবিসি বি একজন পেয়েছে 16.898। মাত্র 14 জন রিট অ্যাপ্লিকেশনটা করেন। তো 20তে তারা বসতে পারেনি, ফার্দার তারা বসতে পারবে না, তাদের জীবনের অন্তত নতুন করে পরীক্ষা বসে সুযোগ নেই, কারণ ওভারএজড হয়ে গেছে। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন এই রিপোর্টটা দিল, তারা না বিশ্বাস করতে পারেনি যে এটা কি করে সম্ভব। কারণ 23/5/2023 যখন 32 স্যাটিসফাইড হলো, তারপরে যখন ব্রেকআপ তালিকাটা মানে কাট অফ লিস্ট প্রকাশিত হলো, তখন তারা খুঁজে পেলেন একটা বিষয়। কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস দেখায়, এই ব্রেকআপের সাথে তাদেরটা মেলালে কেমন দাঁড়াচ্ছে। চিরতরের স্বপ্নখুন পর্ষদে কী করে খুনটা করেছে আপনাদের দেখাই। 06 মালদার একজন ভদ্রলোকের নাম্বার, 06 মালদা আমরা জানি 23/5 কাট অফে মোহাম্মদ রাজু, যার জেনারেল কাট অফ হচ্ছে 10.252। এইখানে যাদের নাম্বার দেখলাম তার মধ্যে একজনের নাম্বার এই মালদা ডিস্ট্রিক্টেই মিডিয়ামে, একই মিডিয়ামে 17.459। মুর্শিদাবাদের সেম কন্ডিশন। মুর্শিদাবাদ একজন জেনারেল প্রার্থীর নাম্বার হচ্ছেন, মানে জেনারেল কাট অফ হচ্ছে 16.134। কিন্তু এই 14 জন ওভারেজ যারা আছেন, যারা 2016 সালে কিন্তু ওভারেজ নন, ওভারেজটা 2020 সালের রিক্রুটমেন্টে, 2016 সালে তাহলে এলিজিবল প্রত্যেকেই। তো 2016 সালের রিপোর্ট আপনাদের দেখাচ্ছি যে কী নাম্বার তারা পেয়েছিলেন। তো মুর্শিদাবাদে 16.134 জেনারেল কাট অফ, ওবিসি এ হয়ে 18.390 পেয়েও তার চাকরিটা হয়নি 2016 সালে। 11 কাট অফে মানে 11 কোর্টে চলে আসি, সাউথ 24 পরগনা। সেখানে যে প্রার্থী রয়েছেন, সেখানে আগে জেনারেল কাট অফটা বলি 23/5 14.194, অথচ একজন এসসি প্রার্থী, সংরক্ষিত বিভাগের প্রার্থী 17.308, এই 14 জনের মধ্যে রয়েছে। তাকেও চাকরি দেয়নি প্রাথমিক শিক্ষক 2016-তে। চলে যায় পুরুলিয়াতে, কোড হচ্ছে 17, জেনারেলের কাট অফ হচ্ছে 16.518, ওবিসি বি একজন প্রার্থী, সংরক্ষিত প্রার্থী 16.898 নাম্বার পেয়ে চাকরি পাননি। ভাবুন স্বপ্নটাকে কি করে খুন করেছে 2016 সালে। তার পরবর্তী রিক্রুটমেন্টে তাকে বসতেও দিল না, কারণ তারা এজ বেড়ে গেছে।
এখন আমি বলছি বসতে দিল না, এটা তো রুলস আছে, দেখাবো রুল ব্রেক করে কী করে নিয়োগ দিয়েছে বয়সের ছাড়িয়ে গিয়ে। তো আপনি 16তেই থাকি না, যেখানে বয়স এলিজিবল ছিল, যেখানে গিয়ে স্বপ্নগুলো তরতর থকথকে ছিল, যারা 2017 সালে যেখানে গিয়ে চাকরি পেয়ে যাওয়ার কথা, আজকে 24-এ দাঁড়িয়ে এসে তারা বিভিন্ন পেশার সাথে, কেউ টোটো চালাচ্ছেন, কেউ মুদিখানার দোকানে আছেন, কেউ বাড়িতে কাজ করছেন, কৃষকের কাজ, কেউ টিউশনি পড়াচ্ছেন, এই তো তাদের লাইফস্টাইল। কিন্তু চাকরিটা তো পেয়ে গেছেন 2017 সালে, 7.5 বছর তারা স্কুলের সাথে যুক্ত হতে পারতেন, তারা ভালো থাকতে পারতেন, তারা পরিবারের সুরক্ষা দিতে পারতেন, তারা নিজের ভালোটা করতে পারতেন, সমাজের ভালোটা করতে পারতেন। অধিক মেধা সম্পন্ন হয়ে তারা বাদ গেছেন, তাদের স্বপ্নগুলোকে খুঁকড়ে খুঁকড়ে খুন করা হয়েছে, আর সেটা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর তারপরে দাঁড়িয়ে 2020-তে এসে বলছেন না 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 এনারা এখানেও অযোগ্য, কেন না তারা বয়সের অতিক্রম করে গেছে। তার জায়গাটায় তুমি তাকে চাকরিটা দাও। সেটেল ল কী বলছে? সেটেল ল কী বলছে? সেটেল ল, এই যে জেনারেলের থেকে সবার নাম্বার বেশি, সেটেল ল বলছে দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ, এটা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টেরই একটা অর্ডার, the law is settled that if a reserve category candidate secure higher marks than a general category candidate, he should be treated as a general candidate for appointment. অর্থাৎ কোনো সংরক্ষিত বিভাগের প্রার্থী যদি জেনারেল কাট অফ ক্রস করে যান, তাহলে তিনি জেনারেল হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তাহলে এই সমস্ত ওভারেজ যারা হয়ে গেছে, যাতে শেষ সম্বলটুকু যারা ছিল, যে শেষ বয়সেও এসে যদি 20 বছরও যদি সার্ভিস প্রোভাইড করা যায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বা ভারতবর্ষকে, তাহলেই তো অনেক কিছু হয়ে যেতে পারতো, তার পরিবার হয়ে, তো তার পরবর্তী জেনারেশন আরও ভালো থাকতে পারতো, তাদের দ্বারা উপকৃত হতে পারতো সেই সমস্ত শিক্ষার্থীরা যারা সত্যিই শিক্ষকতাকারে শিক্ষক, সত্যি যোগ্য শিক্ষককে যারা খুঁজে পেতে চাইছিলেন, তাদের এনারা পৌঁছে যেতে পারতেন। আপনারা আরও দেখাবো এই আরসি বাগচি রিপোর্টে একজন এসসি ক্যাটাগরি একজন প্রার্থীকে যখন তার মামলায় কোর্ট ডিরেকশন দিয়েছে এটাকে কনসিডার করা হোক, যখন যাওয়া হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হিয়ারিং পড়বে, তখন দুটো জিনিস উঠে আসলো সেখানে। কি বলছেন? এই পিটিশন কেন রিফিউজ করছিলেন একটা আলাদা ম্যাটারে। তো দ্য পিটিশনার কোয়ালিফাইড ইন টেট 2014 অ্যাজ এ আনট্রেন্ড এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট বাট নট এমপ্যানেল। তো এটা আরসি বাগচি মামলার পরিষ্কার বলছেন। 2 নম্বরে কি বলছেন? ইট ইজ ফাউন্ড দ্যাট হিজ টোটাল মেরিট স্কোর ইজ লেস দ্যান দ্যাট দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন দ্য রেসপেক্টিভ আনট্রেন্ড জেনারেল অ্যান্ড আনট্রেন্ড এসসি ক্যাটাগরি। পরিষ্কার, অর্থাৎ একজন এসসি সংরক্ষিত বিভাগের প্রার্থী তারা দু জায়গায় কম্পিটিশন করবেন, একটা হচ্ছে জেনারেলে কম্পিটিশন করবেন, একটা হচ্ছে এসসিতে কম্পিটিশন করবেন। এটা পর্ষদের দেওয়া রিপোর্ট একটি মামলায় আরসি বাগচি পরিষ্কার কথা বলেছেন যে সংরক্ষিত বিভাগ যদি ধরুন ওবিসি হয়, তাহলে ওবিসি জেনারেলও যাবেন আর ওবিসি নিজের ক্যাটাগরি হবে, তখন কথাটা কী হবে? আনটেন ওবিসি, আনটেন জেনারেল অ্যান্ড আনটেন ওবিসি ক্যাটাগরি। এবার আপনাদের এই যে মামলাটা দায়ের হয়েছে সেখানে পার্থ কর্মকার বাবু কী পরিমাণ অন্যায় করেছে আপনারা দেখো। আমি একটা দেখাই, 06 করে একজন ব্যক্তি আছেন যার নাম্বার 17 পয়েন্ট সামথিং। তিনি এই যে দেখতে পাচ্ছেন যে লিস্টে, এটা হচ্ছে কাট অফ মার্কস। 14 জন প্রার্থী যেখানে সেগুলো কাট অফ মার্কস দিয়েছে। আমাকে বলুন তো 06 কোড যেটা আছে সেটাতে উনি দিয়েছেন একজন প্রার্থী, তিনি ওবিসি এর কাট অফ দিয়েছেন 20.706, কিন্তু মোহাম্মদ রাজু যেটা জেনারেল 10.252 পেয়েছেন, তার কাট অফ কেন এখানে পুট করেননি? অর্থাৎ 06 কোডে যে ভদ্রলোক ওবিসি এ প্রার্থী, তিনি তো দু জায়গা কম্পিটিশন করবে অ্যাজ পার আরসি বাগচি রিপোর্ট, অ্যাজ পার সেটেল ল, অ্যাজ পার কোর্ট অর্ডার, তিনি তো দু জায়গা কম্পিটিশন করবেন। আজকে পার্থ কর্মকার বাবুর তার কি অধিকার আছে, কি রাইট আছে, তিনি সেখানে বলেন যে সেদিন ওবিসি টু ওবিসি ক্যাটাগরিতে যাবে? এই লড়াইটা আমরা লড়ছি, জানেন তো, এই 2.5-3 বছর ধরে এই লড়াইটা লড়ছি যে শুধুমাত্র সংরক্ষিত বিভাগের প্রার্থীরা তারা নিজের ক্যাটাগরিতে যাবে না, তারা জেনারেলের মধ্যেও তারা ফাইট করবে, না পেলে জেনারেল, না পেলে নিজের ক্যাটাগরিতে আছে। পার্থ কর্মকার রিপোর্ট থেকে পরিষ্কার, ওবিসি একে ওবিসি এর সাথে কম্পিটিশন করিয়েছে, এসসিকে এসসির সাথে কম্পিটিশন করিয়েছে। জেনারেল মানে যে আনরিজার্ভ, সেখানে যে তারা যেতে পারে সেটা তারা করতে দেয়নি। তাহলে পার্থ কর্মকার বাবু রিপোর্ট এটা পরিষ্কার হয়ে যেত, এটা হয়নি। আর আমরা বলছি না যে 14 জন মামলা করেছে বলে 14 জন চাকরি পায়নি বলে এরা সবাই যোগ্য, এদের জন্যও লড়াই নয় আমাদের। এই 14 জনের মধ্যে 4 জন যেমন আছে সঠিক যোগ্য বঞ্চিত, এদের জন্য আমাদের লড়াই, সেই লড়াইটা আমরা লড়ছি। এবার আরেকটা জিনিস আপনাদের দেখাবো, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 14 জন প্রার্থীকে ওভারেজের জন্য নিয়োগ দিল না, এরা হাইকোর্টে মামলা করেছে। আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা বলতে পারবে যে এনারা যদি হাইকোর্ট থেকে অর্ডার করিয়ে নেন এই অর্ডার রেসপেক্টে, তাহলে এনাদেরকে দেবেন, এরা তো পরের দিনে ডিভিশনে ছুটবে, পরের দিনে ডিভিশনে অ্যাপিল করবে,
এখন তো তাই করছে, প্রত্যেকটা সিঙ্গেল বেঞ্চ অর্ডার করালে অনেক কষ্টের পরে গরিব ঘরের ছেলেমেয়েগুলো কোর্টে আসতে পারছে, 90% কোর্টমুখী হতে পারছে না পয়সার অভাবে, যেটুকু যা করাচ্ছে তারপরে কি ডিভিশন, তারপরে কি সুপ্রিম কোর্ট, এই তো করে বেড়াচ্ছে। আজকে আপনাদের একটা মামলা দেখায়, এই মামলায় এই প্রার্থীর ডেট অফ বার্থ হচ্ছে 20/10/1971, 20/10/1971, ভাবুন একবার। ইনি হাওড়া ডিস্ট্রিক্টের প্রার্থী, তাকে তিনি একটা সার্টেন হাইকোর্টে অর্ডার করিয়েছিলেন এবং তাতে করে তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এইরকমভাবে চিঠি করে ওই এস বাসুরা কোম্পানিকে, যেটা কিনা কনফিডেন্সিয়াল সেকশন, তাতে করে চিঠি পাঠিয়েছে পার্সোনালি এবং তাকে চাকরিটা পর্যন্ত দিয়েছে। এবার এখানে সমস্যাটা কি? এখানে সমস্যাটা হচ্ছে এনার যা বয়স, যে ডেট ক্যালকুলেশন করে দেখবেন 44 বছর বয়স, ইনি জেনারেল একজন প্রার্থী, তার জেনারেল প্রার্থী ক্ষেত্রে কত 40 বছর বয়স, তাহলে 44 বছর বয়সে যার 2014 টেটে বসার ঊর্ধ্বসীমায় তিনি অতিক্রম করে গেছেন, তিনি বসতেই পারবেন না, সেখানে গিয়ে তিনি রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করলেন, হাইকোর্টে মামলা করেন, হাইকোর্ট কোনো কারণে কনসিডারেশন করেছে যে বয়সটাকে ছাড়পত্র দেওয়া হোক, তাহলে 44 বছর বয়সে গিয়ে তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। তাহলে এনারা যদি কোর্টের অর্ডার করে 14 জন, তাহলে কি আপনারা দেবেন? পরের দিন তো ডিভিশনে যাবেন, ছুটবেন, এই তো ব্যাপার। দেখালাম কত কত অসঙ্গতি করেছে, মানে এক যাত্রায় পৃথক বলে অনেক, ঠিক আছে। যাই হোক, তো আমাদের লড়াইটা আমরা এটা বলছিলাম যে 14 জন মামলা করেছে বলে 14 জন চাকরি পায়নি বলে লড়াইটা আমাদের সেটা না, লড়াইটা আমাদের এই 4 জনকে নিয়ে, যারা যোগ্য মেধাসম্পন্ন হয়ে যাদের সাথে বঞ্চনা হয়েছে, যাদের স্বপ্নগুলোকে খুন করা হয়েছে এবং দাগিভাবে খুন করা হয়েছে। তো যাই হোক, আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, ধরুন এনারা মামলা টামলা করেছেন বলে কিছু করতে কেউটে বেরিয়ে পড়েছেন এবং নাম্বারগুলো বেরিয়ে এসছে। আজকে শৌকতজামান সহ একাধিক 5-5টা মামলায় সেভি হচ্ছে, সাবজেক্ট আউটকাম করে প্রিয়াঙ্কা নস্করের পরে যদি এনারা এই শৌকতজামানরা যদি অর্ডার পায়, তাহলে এনারাও অর্ডার পাবেন এবং 2016 সালে কিন্তু এনাদের নিয়োগ দিতে হবে, কারণ মেরিটের সাথে কিছু কম্প্রোমাইজ করা যায় না, কিচ্ছু কম্প্রোমাইজ হবে না। এখন বাদ বাকি যারা এরকম আছে তাদের ক্ষেত্রে আমরা কি করতে চলেছি, এই চলতি সপ্তাহে আমরা কিন্তু তাদের জন্য, যারা আইটিআই করে উত্তর পাননি ইন্টারভিউ অ্যাপ্টিটিউড টেস্টের জন্য, আমরা কিন্তু মামলা হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছি। তো সেটার জন্য এই নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেটাতে গিয়ে আমাদের গ্রুপে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। অথবা সরাসরি আমাদের এই হেল্পলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং বিস্তারিত জেনে নিন এখান থেকে। ধন্যবাদ সকলকে।